আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমাদের ক্লাস হলো ফিন্যান্সের স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন। আমরা শুরু করেছিলাম পঞ্চম অধ্যায়। আমরা গত ক্লাসে চলতি সম্পদের যে ব্যবস্থাপনা, চলতি সম্পদের ব্যবস্থাপনা দেখতে যেয়ে আমরা মজুদের ব্যবস্থাপনাটা আমরা দেখেছি। মজুদের ব্যবস্থাপনা দেখতে যে আমরা ইওকিউ শিখেছি, রিঅর্ডার লেভেল মানে পুনঃফরমায়েশ যে পরিমাণ, এটা আমরা শিখেছি। সর্বোচ্চ মজুদ, সর্বনিম্ন মজুদ, নিরাপত্তা মজুদ, এই বিষয়গুলো আমরা গত ক্লাসে শিখেছি। আজকে আমরা একটা অঙ্ক করব। আমি বলেছিলাম কি যে আমরা একটা সৃজনশীল একটা অঙ্ক করব, সিকিউ একটা অঙ্ক সমাধান করার চেষ্টা করব এবং তারপরে আমরা নগদের ব্যবস্থাপনায় যাব। আমি অঙ্ক শুরু করার আগে আমি একটু তোমাদের গত ক্লাসের বিষয়গুলি একটা উদাহরণের মাধ্যমে একটু বোঝাতে চাই। কারণ কমেন্ট আমি দেখেছি, কেউ কেউ বলেছে আজকের ক্লাসটা মাথার উপর দিয়ে যাচ্ছে, আবার কারো কারো দিয়ে একটা প্রশ্ন ছিল। তো আমি প্রথমে যে কাজটা করছি সেটা একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদের গত ক্লাসে কিছু জিনিসগুলো একটু বুঝিয়ে দিচ্ছি। বিশেষ করে সর্বোচ্চ মজুদটা নিয়ে আমার কাছে অনেক প্রশ্ন এসছে। তো সর্বোচ্চ মজুদটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি যে সর্বোচ্চ মজুদ বের করার সময় কেন আমরা সর্বনিম্ন নিচ্ছি বা বিষয়টা কি। এখানে দেখো, আমি যদি একটু বোর্ডে যাই, এখানে আমরা একটা উদাহরণ নেই যে একজন, ধরো এই যে আমাদের পাশেই তো নিউ মার্কেট, এখানে ডিম বিক্রেতা, একজন ডিম ব্যবসায়ী, তার আমরা একটা উদাহরণ আমরা এখানে একটু লিখি। একজন ডিম বিক্রেতা বা ব্যবসায়ী, তিনি তো ডিম বিক্রি করছেন, তাহলে তার কাস্টমার কারা? তার যারা কাস্টমার তারা হতে পারে চূড়ান্ত ভোক্তা। চূড়ান্ত ভোক্তা মানে আমরা এই যে আমরা বাসা বাড়ি থেকে যারা কিনছি আর কি, এটা হতে পারে। এবং আর হতে পারে হোটেলে, যে আশেপাশে অনেক হোটেল আছে না, হোটেল থেকে হয়তো ডিম কিনছে, এটা হতে পারে। আরেকটা হতে পারে বেকারি। বেকারি যারা আছে মানে যারা বেক করছে আর কি, যারা কেক উৎপাদন করছে, কেক বা বিস্কিট এগুলো তৈরি করছে, তাহলে এরা হলো এই ডিম বিক্রেতা, তারা হলো ক্রেতা। এখন মনে করো যারা চূড়ান্ত ভোক্তা, সে হয়তো 100 ডজন দিনে, হ্যাঁ আমরা 100 ডজন, আমি উপরে লিখে দিই ডজন এবং দিনে সেটা নিচ্ছে। হোটেলে আমি মনে করি যে কত হবে, 500 ধরি, 500 ডজন হোটেলে নিচ্ছে এবং বেকারিতে আরও 500 ডজন। এরকমভাবে তার প্রতিদিনের গড় ব্যবহার, হ্যাঁ প্রতিদিনের যে স্বাভাবিক যে ব্যবহারটা, সেটা আমরা এরকমভাবে দেখছি। এখন দেখো যে তাহলে, এবং মনে করো যে তার লিড টাইম, যেটা লিড টাইম মানে হলো কি, আমি ধরে নিলাম 2 দিন হয়তো লিড টাইম মানে কি, মানে ফরমাইশ দেওয়ার পরে যখন সে হাতে পাচ্ছে এই যে সময়টা, এই সময়টাকে আমরা লিড টাইম বলছি। আর ইওকিউ, মনে করো যে ইওকিউ এখানে হয়তো 30,000 ডজন, আমরা ধরে নিলাম যে 30,000 ডজন সে দিচ্ছে। এরকম একটা সিনারিও আমরা দেখতে পাচ্ছি। তাহলে ইওকিউতে আমরা শিখেছি যে আমরা কিভাবে করব, যেটা আমাদের ইওকিউর মেইন কনসেপ্টটাই হলো যে ব্যয়টা সর্বনিম্ন হতে হবে। এখন এই বিক্রেতা তার পুরো ফরমাইশের স্তরটা কত হবে? যদি এরকম হয় যে সেফটি স্টক মনে করো সে 500 ডজন রাখতে চায়, ঠিক আছে, তাহলে তার পুরো ফরমাইশের পরিমাণটা কোথায় হবে? ঠিক যেখানে আমাদের এখানে কত, আমাদের টোটাল কত আসছে এখানে 2000 না, তার প্রতিদিনের ব্যবহার হলো 2000, তার সাথে যদি 2 দিন আমরা ধরি তাহলে কত হবে, 4000 হবে। 2000 × 2 মানে 4000, আর সাথে যদি 500 একক আমরা নিরাপত্তা মজুদ আমাদের রাখতে চাই তাহলে 4500। তাহলে মোটামুটি এই যে 4500, এখানে একক যখন ডজন তার ডিম থাকবে তখন সে এখানে কি করবে, এখানে সে পুনঃফরমায়েশ করছে, পুনঃফরমায়েশ দিচ্ছে, ঠিক আছে, পুনঃফরমায়েশ সে দিচ্ছে। এখন কথা হলো যে আমরা যদি সর্বোচ্চ মজুদ বের করতে চাই, সর্বোচ্চ মজুদ আমাদের বা আমি ধরে নিই যে তার বর্তমান যে অবস্থা, এখানে তার সর্বোচ্চ মজুদ সে কি মনে করলো। এখন দেখো যে পুনঃফরমায়েশ স্তর মানে হলো 4500, ঠিক আছে, এবং এই যখন সে ইওকিউ অর্ডার করলো, ফরমায়েশ করলো, সেখানে তার ব্যবহারটা কত হলো, 2000 × 2, ঠিক আছে, 2000 ব্যবহার হয়ে গেল, 4000 ব্যবহার হয়ে গেল। এবং ঠিক সেই মুহূর্তে সে ইওকিউ হাতে পেল। ইওকিউ মানে কত, 30,000 একক হাতে পেল। তাহলে তার এই কত হবে, 30,500 একক
তার কিন্তু যদি স্বাভাবিক ব্যবসা যদি স্বাভাবিক চলে তাহলে 30,500 এককের বেশি তার কখনোই মজুদ হচ্ছে না, যদি ব্যবসাটা স্বাভাবিক চলে, স্বাভাবিক ব্যবহার চলে। তাহলে সে কি করলো, সে মনে করো যে একটা গুদাম ঘর সে ভাড়া করেছে, আমাদের এই যে গুদাম ঘর সে ভাড়া করেছে, সেই গুদাম ঘরে সে কি করলো, সে মনে করলো যে একেবারে 30,500 একক তার সর্বোচ্চ মজুদ হবে, এর থেকে বেশি তো হচ্ছে না। তার ধারণা হলো যে তার হলো 30,500 এককই তার সর্বোচ্চ মজুদ, কারণ সে দেখছে যে তার পুরো ফরমাইশ, এখানে এসে সে ফরমাইশ দিচ্ছে, তার 2 দিন সময় লাগছে, 2 দিনের মধ্যে তার 4,000 ব্যবহার হচ্ছে এবং ঠিক সেই মুহূর্তে সে 30,000 একক হাতে পেল। তাহলে এই 4,000 বাদ দিলে 500 থাকে, তাই 30,500 এককের বেশি বা ডজনের বেশি তার কখনোই হচ্ছে না। তো সেই মনে করে সে একটা গুদাম ঘর ভাড়া নিয়েছে, সেই গুদাম ঘরে সে 30,500 সে মনে করছে তার সর্বোচ্চ মজুদ 30,500। এখন দেখো ঘটনাটা কি হলো। ডিমের ব্যবসার কথা বলছি, আমাদের এই যে কিছুদিন আগে তো বার্ড ফ্লুর একটা আসলো না, শীতের সময় বার্ড ফ্লুর একটা প্রশ্ন আসে, বার্ড ফ্লুর মানে দেখা দেয়, প্রাদুর্ভাব ঘটে। তাহলে এখানে দেখো হয়তো এরকম একটা রিউমার এসছে যে বার্ড ফ্লু হচ্ছে, ডিম খেলে ডিম খাওয়া যাবে না। এখন এই চূড়ান্ত ভোক্তা তিনি কোনো ডিম কিনছেন না, চূড়ান্ত ভোক্তা কোনো ডিম কিনছেন না, হোটেল থেকে কোনো ডিম কেনা হচ্ছে না, কারণ হলো সেখানে হোটেলে এসে কেউ ডিম খাচ্ছে না, ঠিক আছে। কিন্তু বেকারি যারা যেহেতু এখানে কি হয় একটা অনেক হাই টেম্পারেচারে এটা তো বেক হয়, তাই না, সেজন্য এখানে আর কোনো তেমন রিস্ক নেই। আমরা বার্ড ফ্লু হলেও আমরা সরাসরি ডিম খাওয়াটা বন্ধ করি, কিন্তু কেক বিস্কিট খাওয়া তো বন্ধ করি না। তাহলে এই বেকারি থেকে 500 এটা শুধু কনজিউম হচ্ছে বা কিনছে, কিন্তু বাকি যারা চূড়ান্ত ভোক্তা যারা আছে তারাও কিনছে না এবং হোটেল ব্যবসায়ী যারা আছে তারাও কিনছে না। এখন দেখো ঘটনাটা কি হলো, সে যে অর্ডার করেছে এই 2 দিনের মধ্যে এই ঘটনা ঘটে গেছে। তাহলে সেখানে শুধুমাত্র 500 একক বিক্রি হয়েছে, বাকি 2,000 একক কিন্তু বিক্রি হয় নাই, বাকি 1,500 একক বিক্রি হয় নাই, ঠিক আছে, মাত্র 500 একক বিক্রি হলো। তাহলে কত হলো আমার এখানে, আমার শুধু 500 এককের জন্য আমার এই 1,000 একক শুধু আমি বিক্রি করতে পেরেছি বা ডিম বিক্রেতা বিক্রি করতে পেরেছি। তাহলে তার এখানে কত হবে দেখো, তাহলে তার এখানে সর্বোচ্চ একক কত হলো। আমি যদি 1,000 বাদ দিই তাহলে আমার এখানে থাকছে 3,500, তাহলে আমার এটা হবে 33,500, ঠিক আছে, 33,500। আমি যদি এখান থেকে 1,000 বাদ দিয়ে দিই 3,500, 33,500। তাহলে সে যে এই যে গুদাম ঘরটা, সে এই যে গুদাম ঘর সে ভাড়া নিয়েছে, গুদাম ঘর সে ভাড়া নিয়েছে 30,500, তার এখন এই বাকি 3,000 সে কোথায় রাখবে, কোথায় রাখবে সে? তাহলে সে এর আগে যে সর্বোচ্চ মজুদের ধারণাটা সে প্রয়োগ করেছে সেটা কি সঠিক? সেটা সঠিক না। তাহলে আমরা সর্বোচ্চ মজুদ যখন নির্ণয় করব তখন সর্বনিম্ন ব্যবহারটাকে আমরা মাইনাস করব, যে সর্বনিম্ন কত হতে পারে, ঠিক আছে। এটা 0 হতে পারে, আমার একদম 0 ব্যবহার হতে, এটা প্রশ্ন হতে পারে যে মানে আমার একদম কোনো ব্যবহারই হয়নি, এটা কেন ধরলাম না, এটা কেন ধরলাম না, সেটা প্রশ্ন আমি একটু পরে উত্তর দিচ্ছি। তাহলে এখানে কি হলো যে তুমি যদি এখানে একজন প্রশ্ন করেছো আমাকে, আকিব বোধহয় প্রশ্ন করেছো যে এখানে সর্বোচ্চ মজুদ ব্যবহার করার সময় সর্বনিম্ন কেন, তাহলে সর্বনিম্ন যদি ব্যবহার না করে তুমি গড় ব্যবহার করতে, সেটা কি সর্বোচ্চ মজুদ বের হলো না? সেটা স্বাভাবিক অবস্থায় হতে পারে, কিন্তু তুমি তো আর শুধু 1 দিন 2 দিনের জন্য গুদাম ঘর ভাড়া করছো না, যে তুমি আয়োজন করছো সেটা তো তোমার পুরো ব্যবসার জন্যই তুমি আয়োজন করছো। তাহলে তোমাকে চিন্তা করতে হবে বিভিন্ন অনিশ্চয়তাকে, বিভিন্ন আনসার্টেনিটিকে আমরা কনসিডার করে আমরা মনে করি, আমরা ধারণা করার চেষ্টা করি যে সর্বনিম্ন কতটুকু হতে পারে। এটা 0 হতে পারে, হ্যাঁ, আমি যদি 0 ধরে নিই তাহলে তো আরও ভালো, যে আমি আরও বেশি রাখলাম। কিন্তু সেখানে সমস্যাটা কোথায়? সমস্যা হলো ওই যে আমরা মজুদের ব্যয় যে কমাতে চাই আবার, এখন তুমি যদি 0 ধরো তাহলে আবার বাকি যে 1,000 ইউনিট আছে তার জন্য তো তোমাকে ব্যবস্থা করতে হবে, কিন্তু হয়তো তোমার এই 1,000 ইউনিট সবসময় এটা কনজিউম হচ্ছে, মানে তুমি ব্যবসা করতে যে তুমি দেখেছো যে মিনিমাম এতটুকু কনজিউম হবেই, কোনো ক্রেতা এসে কিনবেই, তাহলে কেন শুধু তার জন্য তুমি খরচ করবে, মজুদের ব্যয় করবে? তাহলে আমরা তো চাই না, আমরা তো খরচটাকে সর্বনিম্ন করাতে চাই। আমাদের তো এটা কম্পিটিটিভ মার্কেট, প্রতিযোগিতামূলক মার্কেট, এখানে তোমার প্রোডাক্টের ব্যয় বাড়া মানেই তুমি প্রতিযোগিতায় হেরে গেলে, তোমাকে প্রোডাক্টের ব্যয়টাকে কমাতে হলে মজুদের ব্যয় কমাতে হবে। তাহলে আমরা সর্বনিম্নটা এই জন্য ধরছি, ওটা আমাদের সেফ জায়গা।
যে ঠিক আছে আমরা সর্বনিম্ন যতটুকু ব্যয় আছে ব্যবহার হয় সেটাকে আমরা মাইনাস করে দিই, ঠিক আছে। মাইনাস না করলে আরও বেশি পরিমাণ তোমার সর্বোচ্চ মজুদ হবে। তাহলে আমি আশা করি আমি বোঝাতে পেরেছি যে কিভাবে সর্বোচ্চ মজুদটা আমরা নির্ণয় করি এবং সর্বোচ্চ মজুদের ক্ষেত্রে আমরা কেন সর্বনিম্ন ব্যবহারটাকে নিয়ে থাকি, কনসিডার করে থাকি। আর এখানে যদি তুমি সর্বনিম্ন আমাদের যেই এটা ছিল মজুদটা ছিল সেটা যদি আমরা বলি তাহলে কি হবে, কি বলা ছিল যে পুনঃফরমাইশের পরে আমাদের যে গড় ব্যবহার মানে আমাদের 2000 × 2 ঠিক EOQ পাওয়ার আগ মুহূর্তে, ঠিক আছে, আমাদের সর্বনিম্ন মজুদ হবে ঠিক EOQ আমরা পেলাম তার আগ মুহূর্তে। মানে 4000 তুমি যদি বাদ দাও তাহলে সেই যে সেফটি স্টক সমানই তোমার হলো, তাই না? মানে আমাদের ক্যালকুলেশন এতটা নিখুঁত হবে যে একদম ওখানে সেফটি স্টকে এসে আমাদের কার্ভটা, আমাদের যে কার্ভটা ছিল, এই যে আমরা যে কার্ভটা আঁকা শিখেছিলাম এটা আমাদের নিরাপত্তা মজুদ, তাহলে কমতে কমতে ঠিক এখানে এসে যখন থামবে তখনই আমি আমার EOQটা হাতে পাবো, ঠিক আছে। এভাবে আমাদের ক্যালকুলেশন করতে হবে এবং যত আমরা এই ক্যালকুলেশনগুলোর ব্যাপারে যত বেশি আমরা নিখুঁতভাবে করতে পারবো, আমাদের কাজগুলো যত আমরা সুন্দরভাবে ব্যবস্থাপনা করতে পারবো তত কিন্তু আমরা সাকসেসফুল, ঠিক আছে। তাহলে আমি আশা করি আজকে যে উদাহরণটা দিলাম তাতে করে কারো মাথার উপর দিয়ে যাওয়ার কথা না, ঠিক আছে। কতদিন আমরা অনেক সূত্র দেখেছি, সূত্রের জন্য হয়তো মাথার উপর দিয়ে চলে গেছে। আজকে যে একদম প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিয়ে আমি এটা বোঝালাম। আচ্ছা, তাহলে চলো আজকে আমরা একটা প্রথমে অঙ্ক করি। অঙ্কটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, খাতা কলম পেন্সিল এবং একটা ক্যালকুলেটর নিশ্চয়ই সবার হাতে। আমাকে কিন্তু আনসার করতে হবে, হ্যাঁ, আমাকে সাথে সাথে বলতে হবে যে কি হবে। কে কে আছো? নুরিজাহান, তারপরে আকিব, রাফিদ, তোমরা আছো তো? আসাদুজ্জামান, নূর, যাদেরকে আমি গত ক্লাসে আমি দেখেছি যে তোমরা আমাকে আনসার করেছো, আজকে কেন খুব দ্রুত। আচ্ছা দেখো আমরা একটু পড়ি কি লেখা আছে। এখানে লেখা আছে যে পেলিকান কোম্পানি বার্ষিক 10,000 প্যাকেট কলম বাজারজাত করে। তাহলে 10,000 প্যাকেট কলম সে তার বার্ষিক তার রিকোয়ারমেন্টটা হলো 10,000 প্যাকেট। প্রতি প্যাকেটের দাম হলো 75 টাকা, ঠিক আছে, প্রতি প্যাকেটের দাম। আর গুদামে পণ্য আসার পর বিক্রি হওয়ার আগ পর্যন্ত খরচ হলো প্রতি এককে 2 টাকা। এই যেখানে কথাটা লেখা আছে গুদামে পণ্য আসার পর এবং বিক্রি হওয়ার আগ পর্যন্ত খরচ, তার মানে কি মজুদের সময়। তুমি পণ্যটা এসেছে এবং তুমি বিক্রি করেছো, তার সময়টাকে, এই সময়টাকে আমরা মজুদের সময় বলি। তার মানে এই খরচটা হলো মজুদের ব্যয়, বহন খরচ, হ্যাঁ, মজুদের বহন খরচ। আচ্ছা, ফরমাইশ প্রতি ব্যয় হলো 150 টাকা, তার মানে আমাদের অর্ডারিং যে কস্টটা সেটা 150 টাকা। প্রতিষ্ঠানটি ক্রয় আদেশ দেওয়ার পর পণ্য পৌঁছাতে তার 4 দিন সময় লাগে, তার মানে লিড টাইম হলো 4 দিন। এজন্য কোম্পানি ক্রেতাদের চাহিদা নিশ্চিত করতে নিরাপত্তা মজুদ হিসেবে 600 একক পণ্য সংরক্ষণ করে। তাহলে এখানে নিরাপত্তা মজুদের বিষয়টা আছে। আচ্ছা, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে পণ্য পৌঁছাতে 7 দিন সময় লেগে যায়, ঠিক আছে। এই হলো আমাদের অনুচ্ছেদটা দেওয়া আছে আমাদের প্রসেস এটা। তাহলে আসো আমরা দেখি, উদ্দীপক আমরা পড়লাম। প্রথমে প্রশ্নটা হলো স্বল্পমেয়াদী অর্থায়ন কি। আমি তো আশা করি এটা উত্তর সবাই জানো। স্বল্পমেয়াদী মানে 1 বছরের কম সময়ের জন্য যে অর্থায়ন, যে ধারটার, যে লোন বা যার কথাই বলো না কেন, এটার ডিউরেশন, মেয়াদ যদি 1 বছরের কম হয় তাহলে আমাদের স্বল্পমেয়াদী অর্থায়ন। আর এটা কিসের জন্য আমরা নিয়ে থাকি? এটা পরিচালন কার্যক্রম বা দৈনন্দিন যে চাহিদা এটা মেটানোর জন্য আমরা সাধারণত স্বল্পমেয়াদী অর্থায়নটা ব্যবহার করে থাকি। আচ্ছা, খতে হলো ঋণ রেখা ও ঘূর্ণায়মান ঋণের মধ্যে পার্থক্য কি। ঋণ রেখা ও ঘূর্ণায়মান ঋণ, ঋণ মানে লাইন অফ ক্রেডিট, আর একটা হলো আমাদের রিভলভিং ক্রেডিট। যদি দুটোর মধ্যে পার্থক্যের কথা বলি, একদম প্রথমে আমাদের বলতে হবে মেয়াদের যে পার্থক্যটা। আমাদের লাইন অফ ক্রেডিটটা একেবারেই সেটা 1 বছরের জন্য সাধারণত হয়ে থাকে, 1 বছরের, মানে সেটা স্বল্পমেয়াদী অর্থায়নের মধ্যে। তবে ঘূর্ণায়মান ঋণের ক্ষেত্রে এটা বলবো আমি যে যদিও আমরা এটা স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস হিসেবে মধ্যে পড়েছি, তবে ঘূর্ণায়মান ঋণের মেয়াদটা 1 বছরের বেশিও হতে পারে, হ্যাঁ, 2 বছর 3 বছর এরকম হতে পারে। তাহলে এটার মেয়াদের পার্থক্য আমরা দেখব। আর এটা ছাড়া আর কি হতে পারে, যেমন আমাদের ঘূর্ণায়মান ঋণ রেখার ক্ষেত্রে আমাদের চুক্তির ধরনটা বলি, তাহলে চুক্তির ধরনের ক্ষেত্রে আমরা বলবো যে ঋণ রেখাটা কিন্তু একটু ইনফর্মাল, মানে অনানুষ্ঠানিক, মানে এখানে কোনো লিগ্যাল কমিটমেন্ট তৈরি হয় না আমাদের ঋণ রেখার যে চুক্তির মাধ্যমে।
মানে অর্থ কথাটা মানে কি, যে যদি কোম্পানির অবস্থা খারাপ হয় তাহলে কিন্তু যে কোনো সময় ব্যাংক বলতে পারে যে আমি তোমাকে ঋণ দেবো না। এটা হলো ঋণ রেখার ক্ষেত্রে। কিন্তু ঘূর্ণায়মান ঋণের ক্ষেত্রে আমরা দেখব যে ঘূর্ণায়মান ঋণের ঘটনা তা হয় না, এখানে একটা লিগ্যাল কমিটমেন্ট তৈরি হয়। ঠিক আছে, এখানে যত টাকা একটা সময়ের জন্য একটা পরিমাণ অর্থ দেওয়া হবে এটা বলা হয়, সেটাই দেওয়া হয়। ঋণ রেখার ক্ষেত্রেও বলা হয়, কিন্তু ঋণ রেখার ক্ষেত্রে কমিটমেন্টটা যেটা তৈরি হয় সেটা লিগালি কমিটেড হয় না, কিন্তু ঘূর্ণায়মান ঋণের ক্ষেত্রে হয়। তাই চুক্তির ধরনটা একটা অনানুষ্ঠানিক আমরা বলবো কিছুটা, আর এটা হলো আমাদের ঘূর্ণায়মান ঋণ হলো আনুষ্ঠানিক, এটা একটা আছে। এছাড়া যদি উত্তোলনের কথা আমরা বলি তাহলে ঋণ রেখার যে অ্যামাউন্টটা উত্তোলন করতে হবে সেটা একবারে করতে হবে, বারবার করা যাবে না। আর ঘূর্ণায়মান ঋণের ক্ষেত্রে আমাদের উত্তোলনটা একাধিকবার হতে পারে, এবং কিছু আনইউজড এবং কিছু ইউজড থাকতে, মানে অব্যবহৃত কিছু ব্যালেন্স থাকতে পারে, ব্যবহৃত কিছু ব্যালেন্স থাকতে পারে। আর ব্যয় যদি আমি বলি যে আমাদের কোনটার ক্ষেত্রে কী ধরনের ব্যয় হয়, আমাদের ঋণের রেখার ক্ষেত্রে আমাদের ব্যয়টা হলো এটা শুধুমাত্র সুদ প্রদান করতে হবে, যে পরিমাণ আমি অর্থ সংগ্রহ করেছি তার জন্য আমার সুদ দিতে হবে। আর ঘূর্ণায়মান ঋণের ক্ষেত্রে যেহেতু বলেছি দুটো অংশ থাকতে পারে, একটা আনইউজড একটা ইউজড, একটা অব্যবহৃত অংশ একটা ব্যবহৃত অংশ। সেই জন্য আমরা কী করছি, অব্যবহৃত অংশের জন্য আমাদের একটা কমিটমেন্ট ফি দিতে হচ্ছে, আর ব্যবহৃত অংশের জন্য আমাদের একটা সুদ দিতে হচ্ছে। তাহলে এখানে আমরা ঋণ রেখার ক্ষেত্রে আমরা দেখব শুধু সুদের বিষয় আছে, আর আমাদের ঘূর্ণায়মান ঋণের ক্ষেত্রে আমাদের কমিটমেন্ট এবং কমিটমেন্ট ফি মানে বাধ্যবাধকতা ফি অথবা প্রতিজ্ঞা ফি বিভিন্ন নামে আছে, এটা তার সাথে একটা সুদের হার আছে। তাহলে এই আমাদের মোটামুটি ডিফারেন্স আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবার আসো উদ্দীপকের আলোকে মিতব্যয় ফরমাইশ পরিমাণ বের করো। নিশ্চয়ই আমি আশা করি অনেকে করে ফেলেছো। দেখি আমরা আমাদের সূত্রটা কি, সূত্র হলো ইও কিউ। আমাদের এটা হলো গ এর আনসার, ইও কিউ। ইও কিউ এর সূত্র হলো 2AO ডিভাইডেড বাই সিসি, তাই তো আমাদের মুখস্থ এখন 2AO ডিভাইডেড বাই সিসি। এখানে এ কত, এ হলো কত বলেছে 10,000 প্যাকেট, 10,000 ইউনিট বার্ষিক। ঠিক আছে, 10,000 একক হলো তার হলো বার্ষিক। ফরমাইশের ব্যয় কত বলো, ফরমাইশের ব্যয় কত, এখানে কি লেখা আছে, প্রতি ফরমাইশ ব্যয় 150 টাকা, তাহলে 150 টাকা। আমি ও এভাবে লিখছি, তোমরা কিন্তু অবশ্যই বার্ষিক চাহিদা, ফরমাইশ ব্যয়, প্রতি ফরমাইশ ব্যয়, এই কথাগুলো লিখবে। হ্যাঁ, আমি মানে একটু শর্টকাট করার জন্য এটা করছি। আচ্ছা, সিসি বা সি যেটা আমরা বলি, এখানে দেখো যে কথাটা বলা আছে যে প্রতিটি প্যাকেটের দাম দেওয়া আছে 75 টাকা। আবার বলছে যে এই গুদামে পণ্য আসার পর এবং বিক্রি হওয়ার আগ পর্যন্ত খরচটা হলো প্রতি এককে হলো 2 টাকা। তাহলে এখানে 75 টাকা যেটা আছে এটা কিন্তু তোমাকে কনফিউজ করার জন্য দিয়েছে। হ্যাঁ, কারণ এখানে আমাদের 75 টাকার কোনো কাজ নেই ইও কিউ বের করার সময়, কারণ এখানে 2 টাকা বলেছে। যদি 2% বলে দিত তাহলে আমরা 75 টাকার মধ্যে 2% কত সেটা আমরা বের করতাম। যেহেতু এখানে পার্সেন্টেজ নাই, এখানে সরাসরি টাকা বলা আছে, সুতরাং আমরা এটাকে সিসি শুধু 2 টাকায় ধরবো। তাহলে এটা আমাদের 2 টাকা। ঠিক আছে, এখন বসিয়ে ফেলো, বসো, কি হবে আমাদের 2 ইন্টু 10,000 ইন্টু 150 ডিভাইডেড বাই 2 কত হবে, আমাকে উত্তর বলো, ঝটপট ঝটপট উত্তর চাই আমি। দেখো কে কে আমাকে আনসার দিল, বলেছে কত হবে, হ্যাঁ 1224.75। আবু কালাম, ভেরি গুড। এর আগে আর কেউ দেয়নি, ভেরি গুড ভেরি গুড। তাহলে আমাদের 1224.74 এরকমই হবে, এরকমই হওয়ার কথা। ঠিক আছে, তাহলে আমি ওটাই লিখি, ভুল হলে আমাকে বলো। কেউ যদি বলো যে না আমার অন্য উত্তর এসেছে তাহলে বলো, এরকমই হওয়ার কথা 1224.74, এটা আমাদের ইউ কিউ আসলো। আচ্ছা, এরপরে আসো, এরপরে ঘতে আসো। ঘতে কি বলেছে দেখো, সবাই উত্তর দাও, আমি কিন্তু দেখবো কে কে কেমন উত্তর দিয়েছে। আচ্ছা, প্রাকৃতিক দুর্যোগের কারণে পণ্য পৌঁছাতে দেরি হওয়ায় মজুদ ব্যবস্থায় কোনো সমস্যা হবে কি, এটা জানতে চাওয়া হয়েছে। উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। তাহলে সমস্যা কি হতে পারে, আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা ফরমাইশের লেভেলটা একটু দেখতে পারি যে আমরা কখন ফরমাইশটা দিব। তাহলে আমাদের এই যে লিড টাইমটা চেঞ্জ হলো 4 দিন আর 7 দিন, তার জন্য আমাদের পুনঃ ফরমাইশের যে মানে যে লেভেলটা, এটার কোনো চেঞ্জ হয় কিনা। যদি চেঞ্জ হয় তাহলে আমাদের বলতে হবে যে মজুদ ব্যবস্থাপনা একটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা পুনঃ ফরমাইশ যে লেভেলটা এটা আসো বের করি।
তাহলে পুনঃফরমায়েশ পরিমাণ বা লেভেল বলতে পারো, রিঅর্ডার পয়েন্ট আমরা বলি, রিঅর্ডার পয়েন্ট, ঠিক আছে, বিন্দু বা এটাকে লেভেল বলা যায়, মানে কোন লেভেলে এসে বা কোন পয়েন্টে এসে তুমি অর্ডার করবে। তাহলে আমাদের সূত্র কি ছিল, আমরা বলেছিলাম কি যে যদি নিরাপত্তা মজুদ থাকে তাহলে নিরাপত্তা মজুদ আমরা অ্যাড করব, ঠিক আছে। এই নিরাপত্তা মজুদটা তো আমি সব সময় রাখতে চাচ্ছি, সুতরাং এটা তো আমি রাখবই। তারপরে আমার স্বাভাবিক যে ব্যবহারটা, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমাদের সূত্র কি ছিল, প্রতি একক সময়ে গড় ব্যবহার, আর ইনটু ছিল আমাদের গড় লিড টাইম বা স্বাভাবিক, গড় বা স্বাভাবিক, ঠিক আছে, স্বাভাবিক আমাদের লিড টাইম। আচ্ছা, তাহলে এখানে কথাটা হলো কি একক সময়। এখন একক সময় কথাটা মানে কি, মানে হলো লিড টাইমটা তোমার যেই এককে দেওয়া থাকবে সেই এককে ব্যবহারটা বের করতে হবে। লিড টাইম যদি দিনে দেওয়া থাকে তাহলে দিনে তুমি বের করবে ব্যবহার, লিড টাইম যদি সপ্তাহে দেওয়া থাকে তাহলে সপ্তাহে ব্যবহার করবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের নিরাপত্তা মজুদ দেওয়া আছে 600 একক, নিরাপত্তা মজুদ আমাদের 600 একক। প্রতি একক সময় গড় ব্যবহার, আমাদের বার্ষিক গড়টা হলো কত, বার্ষিক ব্যবহারটা হলো 10,000 একক। তাহলে তাকে আমরা ডিভাইডেড বাই করতে চাই 360 দিন দিয়ে, কারণ আমরা প্রতি দিনে বের করব, কারণ আমাদের লিড টাইম দেওয়া আছে 4 দিন, ঠিক আছে, আমাদের লিড টাইম দেওয়া আছে 4 দিন। তাহলে আমরা ইনটু করব 4। তাহলে এটা হলো আমাদের স্বাভাবিক, ঠিক আছে। এই যে পেলিকেন কোম্পানি, তার স্বাভাবিক পুনঃফরমায়েশ কত হলো আনসার আসলো, দেখি দেখো কত হলো। এটা কত হলো দেখো দেখি, আনসার দেয়নি না, কত হবে এটা, খুব সম্ভবত 711 হবে, খুব সম্ভবত 711 সামথিং, আমার ঠিক মনে নেই, এরকমই একটা আনসার হওয়ার কথা। 4 নং, এখানে শূন্য কাটা 9 আসবে, 9 একে 9, 1 0, এটা কাটলাম, এটা 9 আসলো, তাহলে 9 একে 9, 1 0, 9 একে 9, হ্যাঁ ঠিকই আছে 111, ঠিক আছে, এরকমই আনসার আসবে। তাহলে আমাদের এটা হলো আমরা যখন একদম স্বাভাবিক অবস্থায়, যদি পেলিকেন কোম্পানি স্বাভাবিক অবস্থায় থাকে তাহলে তার এই পুনঃফরমায়েশ স্তর এটা হওয়ার কথা, মানে সে একদম যখন 711 পয়েন্ট সামথিং আছে কিছু একটা, মানে 111 হবে, ওটা তো আমরা ইগনোর করতে পারি। তাহলে এই সময় সে কি করবে, সে আবার পুনঃফরমায়েশ করবে। কিন্তু যদি তাদের কি হয়, যদি আমরা যদি সেকেন্ড আবার যদি ব্যবহার করি তাহলে আমরা এখানে, তোমরা কিন্তু আবার করবে এরকম, এটা আবার করতে হবে, হ্যাঁ 360, এটা তো আর কোনো চেঞ্জ নাই, এটা তো এরকমই হবে, এটা 9 দিয়ে না, এটা 9 তো থাকবে না। আচ্ছা, তাহলে 10,000 ডিভাইডেড বাই 360 ইন্টু আমাদের এখন লিড টাইম কত, এখন লিড টাইম হলো 7 দিন, 7 দিন, ঠিক আছে, 7 দিন সময় লাগে। তাহলে এখন কত, ঠিক আছে, আগে ছিল আমাদের 4 দিন সময়, এখন হচ্ছে 7 দিন সময়, কত হলো, এটা খুব সম্ভবত 794, আমার ঠিক যতদূর খেয়াল আছে 794 এরকম হবে, তার মানে চেঞ্জ হবে, অবশ্যই চেঞ্জ হবে। আমাকে কেউ আনসার করলো 711, হ্যাঁ ঠিকই আছে, না 712 আমরা ধরবো না, কারণ হলো এটা কে, মোহাম্মদ রিমন, না রিমন, আমরা 712 ধরবো না, কারণ এখানে আমাদের পয়েন্টের পরে 11111 আছে, এখানে আমাদের 5 বেশি হলে, 5 বা 5 বেশি হলে আমরা 2 ধরবো, সুতরাং এটা আমরা 711ই ধরবো। আর পরেরটা কত সেটা আমাকে একটু বলো, পরেরটা কত, যদি 7 দিন আমরা ধরি তাহলে কত হবে, দেখো দেখি কত হবে। আচ্ছা, তোমরা আনসার দাও, আমি একটু এখানে এক্সপ্লেন করি। তাহলে দেখো এখানে যদি দুর্যোগ হয় আমাদের অবশ্যই চেঞ্জ হবে, এটা বেশি বেড়ে যাবে, যেহেতু আগে ছিল সব তো সেম, আমাদের আগে ছিল 4, এখন আমরা করছি 7, তাহলে অবশ্যই বেড়ে যাবে। তাহলে যেহেতু এখানে প্রাকৃতিক দুর্যোগটা দেখো পৌঁছাতে 7 দিন সময় লেগে যায়, তার মানে এই প্রাকৃতিক দুর্যোগটা কিন্তু হয়তো তুমি সামনেই চিন্তা করছো যে এই দুর্যোগটা আসছে, বা তুমি অন্তত 7 দিন আগে তো বুঝতেই পারছো যে হ্যাঁ দুর্যোগ আসছে, কারণ আগে থেকেই তো আমাদের আবহাওয়ার দেওয়া হয়, তাই না, যে পূর্বাভাস দেওয়া হয়। তাহলে অবশ্যই লেভেলটা বাড়াতে হবে, ঠিক আছে, লেভেলটা বাড়াতে হবে। তাহলে আমরা আমাদের যে মজুদ ব্যবস্থাপনা বলেছে যে কোনো সমস্যা হবে কি না, যদি সে এই রিঅর্ডার যে পয়েন্টটা, পুনঃফরমায়েশের যে লেভেলটা,
এই লেভেলটাকে সে যদি পরিবর্তন করে নেয়, মানে যেটা তার দরকার হবে, এটা খুব সম্ভবত 794 এরকম হওয়ার কথা যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যে এটা অবশ্যই এটা পুরো ফরমাইশের যে লেভেলটা, এটাকে সে তারা যদি চেঞ্জ করে তাহলে তো সমস্যা হবে না, কিন্তু যদি চেঞ্জ না করে তাহলে কিন্তু সমস্যা হবে। তাহলে এখানে যে প্রশ্নটা আছে যে মজুদ ব্যবস্থাপনা সমস্যা হবে কি না, তাহলে আমরা এভাবেই বলবো যে যদি তার যেহেতু পুরো ফরমাইশের স্তরটা চেঞ্জ হচ্ছে, সেই জন্য তাকে সাথে সাথে পুরো ফরমাইশের স্তরটা চেঞ্জ করতে হবে। তার মানে 711 না, তারও আগে, 711-র আগে যখন তার পুরো ফরমাইশের স্তরটা আমরা হবে, সেই অনুযায়ী তাকে পুরো ফরমাইশ করতে হবে। যদি সে না করে তাহলে কিন্তু সমস্যা হবে। ঠিক আছে, উত্তর দেখো তো আমার এটা উত্তর আসলো কিনা, দেখে লিখে আমি করি। এই তো এসেছে 794। হ্যাঁ বলেছি না 794 হওয়ার কথা। 794 দশমিক কিছু আছে, 794.444, তাহলে সেটা আমরা নিচ্ছি না, শুধু 794 আমরা ধরছি। ঠিক আছে, তাহলে এটা আমাদের প্রথম অঙ্কটা গেল। আমরা আজকে যেটা দেখাতে চেয়েছিলাম তোমাদের, তাহলে আমরা মজুদের ব্যবস্থাপনা শিখে নিলাম। ঠিক আছে, মজুদের ব্যবস্থাপনা শিখে নিলাম। তোমরা ক্লাসগুলো দেখবে, অবশ্যই দেখবে, 3টা ক্লাস মিলে ক্লাস লেকচার 3, 4 এবং আজকে 5-এ কিছুটা হলো, 3টা মিলে তোমরা ক্লাসগুলো করবে, তাহলে আমি আশা করি না বোঝার কথা না। ঠিক আছে, এবার আসো আমরা কি করতে চাই, নগদ ব্যবস্থাপনা। আমাদের আজকের টপিক হলো নগদ ব্যবস্থাপনা। নগদ ব্যবস্থাপনা, হ্যাঁ, নগদের ব্যবস্থাপনা আমরা করতে চাই, ক্যাশ ম্যানেজমেন্ট, আমরা ক্যাশকে ম্যানেজ করতে চাই। দেখো আমাদের চলতি সম্পদের মধ্যে আমাদের মজুদ ছিল, নগদ আছে, এরপরে প্রাপ্য বিল আছে। আমরা আজকে তাহলে আমরা নগদ পড়ছি। আমরা এই যে আমাদের যে লিকুইডিটি, তারল্য যে টার্মটা, এটা তো আমরা প্রথম অধ্যায় থেকেই পড়ছি যে তারল্যটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর একটা কোম্পানির জন্য। তাহলে এই সেই নগদ, যেই নগদটাকে তুমি যদি ঠিকমতো ব্যবস্থাপনা করতে পারো, ম্যানেজমেন্ট যদি ঠিকমতো করতে পারো, তাহলে তোমার কোম্পানি কিন্তু একটা লিকুইডিটি পজিশনে সবসময় থাকবে। এখানে কোনো ধরনের আনসার্টেনিটি আনা চলবে না। ঠিক আছে, এখানে আমরা একটা সার্টেন অবস্থায় থাকতে চাই, যে নগদের ব্যবস্থাপনাটা খুব সুন্দর হতে হবে। আমরা এখানে ব্যয়টাও বেশি করতে চাই না, আবার এটা আমরা তারল্য নিয়েও কোনো সংকটে পড়তে চাই না। ঠিক আছে, আচ্ছা, এখন এই যে আমাদের নগদের যে সংরক্ষণ, আমরা নগদ যে সংরক্ষণ করি, নগদ উদ্দেশ্য যদি বলি যে কি কি কারণে আমরা নগদের সংরক্ষণ করে থাকি। হ্যাঁ, নগদের সংরক্ষণটা কি কি কারণে করে থাকি, যেমন 1 নম্বরে আমি বলতে পারবো যে আমাদের প্রিকশনারি মেজারের জন্য, যে প্রথমে আমি লেনদেন লিখতে পারি, লেনদেন ট্রানজ্যাকশন। ঠিক আছে, ট্রানজ্যাকশন, বিভিন্ন ধরনের লেনদেনের জন্য আমাকে টাকা রাখতে হবে। এই যে আমি র মেটেরিয়াল কিনবো, মজুরি দিব, এগুলোর জন্য রাখতে হবে, এটা আমার একটা উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য হলো পূর্ব সতর্কতা। ঠিক আছে, প্রিকশনারি, হ্যাঁ, প্রিকশনের জন্য, সতর্কতা, পূর্ব সতর্কতা নেওয়ার জন্য আমরা প্রিকশন নিতে যাচ্ছি, এটা আমাদের একটা উদ্দেশ্য হতে পারে। আরেকটা আমি বলতে পারি যে আমাদের ফটকা লাভের উদ্দেশ্য হতে পারে আমাদের। হ্যাঁ, আমাদের ফটকা, সেটা কি স্পেকুলেটিভ মোটিভ, প্রত্যেকটার সাথেই মোটিভ আছে। আমাদের এটা হতে পারে ফটকা লাভের উদ্দেশ্য, মানে যদি এক্সেস থাকে সেটাকে আমরা কোথাও বিনিয়োগ করতে চাই। ঠিক আছে, এটা ছাড়াও আমাদের ব্যাংকের ক্ষতিপূরণ জের, ঠিক আছে, ক্ষতিপূরণ জের, যেটাকে আমরা কম্পেনসেটিং ব্যালেন্স বলি। ঠিক আছে, এই মানে তুমি যখন, আমরা তো দেখেছি না আমাদের যখন আমরা স্বল্পমেয়াদী অর্থায়ন বা মধ্যমেয়াদী অর্থায়ন পড়েছি, তখন আমরা দেখেছি তো যে
আমাদের এই ব্যাংকে যখন লোন নেওয়া হয় তখন এই ক্ষতিপূরণ জেরো রাখতে হয়, এটা আমরা দেখেছি না? তাহলে এটা একটা উদ্দেশ্য হতে পারে যে কারণ ওই অ্যামাউন্টটা আমি তো ইউজ করতে পারছি না, এটা তোমাকে রেখে দিতে হচ্ছে, তাহলে এটাও একটা উদ্দেশ্য। তাহলে এটা হলো আমরা কেন আমরা কি উদ্দেশ্যে রাখছি আমাদের এই আমাদের নগদটা, সেটা আমরা দেখে নিলাম। তাহলে একটা কি বলেছি, একটা হলো ট্রানজ্যাকশন, আমার যে লেনদেনগুলো হচ্ছে সেটা আমাদের, এরপরে বলেছি প্রিকশন, আমাদের যদি কোনো ধরনের অনিশ্চয়তার মধ্যে আমরা যেতে চাই না, আমাদের ভবিষ্যতে কোনো ক্ষতি হতে পারে, কোনো লস আসতে পারে, এগুলো চিন্তা করেও আমরা কিন্তু নগদ রাখি। স্পেকুলেটিভ বলা হয়েছে যে যদি অতিরিক্ত থাকে তখন আমরা সেটাকে অন্য জায়গায় ব্যবহার করে ফটকে, যেটা আমরা মার্কেটেবল সিকিউরিটিজের কথা বলি, যে সেখানে আমরা বিনিয়োগ করতে পারি, বা গভর্নমেন্ট সিকিউরিটিজে যেটা আমাদের একদম নিশ্চিত আয় এবং রিস্ক নাই, ঝুঁকিমুক্ত যেটা বিনিয়োগ বলা হয়, আর ব্যাংকের ক্ষতিপূরণ দিয়ে এইগুলো হলো উদ্দেশ্য আমরা রাখি। তাহলে নগদের ব্যবস্থাপনা করতে যে দেখো আমরা যে কাজগুলো করছি, আমরা প্রথমে দেখো আমাদের পরিচালন যে কাজের মধ্যে আমাদের প্রথমটা কাজটা কি, আমরা মজুদ ক্রয় করছি, তাই না? মজুদ বা যেটাকে আমি কাঁচামাল বলি, কাঁচামাল এটা আমি ক্রয় করছি। এখন ঠিক ক্রয়ের সময় কি হচ্ছে, ক্রয়ের সময় তো আর আমাদের নগদের বহিঃপ্রবাহটা হচ্ছে না। তাহলে এই মজুদটা কতটুকু ক্রয় করব সেটা তো আমরা ইওকিউর মাধ্যমে শিখে ফেললাম। কিন্তু এটা ক্রয় করার সময় আমি কি নগদে প্রদান করব নাকি আমি ধারে কিনব, এটাকে আমাকে ডিসিশন নিতে হবে। ঠিক আছে, এটা আমার ডিসিশন নিতে হবে। এটা ছাড়াও আমরা আর কি করি, আমরা তো মজুদ তারপর উৎপাদন করলাম, এরপর আমরা যখন বিক্রি করলাম, বিক্রয় যখন করলাম, মজুদে বিক্রয় যখন করলাম, এখানেও প্রশ্ন আসে যে আমি কি নগদে বিক্রয় করব নাকি আমি কি করব, যে আমি এটা বাকিতে বিক্রয় করব। ঠিক আছে, তাহলে এই যে ঘটনাটা আমার যে ক্রয় এবং বিক্রয়, এই ঘটনাগুলো তো আসলে খুব সিঙ্ক্রোনাইজ ওয়েতে হচ্ছে না, মানে একেবারে আমি ক্রয়ের করে যেটা ধারে কিনলাম সেটা বিক্রয় করেই সেই টাকাটা পরিশোধ করব, এভাবে কিন্তু আমাদের ব্যবসা চলে না। এটা অনেক সময় আমরা রিসেলার যে গ্রুপ আছে, মানে হোলসেলার রিটেলার যে গ্রুপ আছে, তাদের হয়তো এরকম করতে পারে যে তাদের তো আর উৎপাদনে যেতে হচ্ছে না, তারা হয়তো কিনে সেটা বিক্রি করে সেখান থেকে অর্থ প্রদান করছে। কিন্তু এটা যখন একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি হবে, মানে উৎপাদক প্রতিষ্ঠান হবে, তখন কিন্তু এটা সম্ভব না। হ্যাঁ, এটা এভাবে সিঙ্ক্রোনাইজ করা যাবে না। তাহলে এই দুটোর মধ্যে একটা সমন্বয় করতে হবে, যে তোমার নগদের বহিঃপ্রবাহ এবং আন্তঃপ্রবাহ, এটার মধ্যে একটা সমন্বয় আমাদের করতে হবে। তাহলে দেখো আমাদের নগদ ব্যবস্থাপনার মধ্যে আমরা কি কি কাজগুলো করে থাকি। যেমন এক নম্বরে আমি বলতে পারি, এক নম্বরে বলা যাবে যে নগদ প্রবাহের সমন্বয়। ঠিক আছে, এই যে সমন্বয়টা, নগদের বহিঃপ্রবাহ হলো, এরপর নগদের আন্তঃপ্রবাহ, এর মধ্যে একটা সমন্বয় সাধন, এটা কিন্তু আমাদের দরকার। এছাড়া আমাদের ব্যয় নির্বাহের ঘাটতি পূরণ, আমি যেন ব্যয় নির্বাহ করতে পারি, যখন আমাকে পরিশোধ করতে হবে ঠিক সেই সময় আমাকে পরিশোধ করতে হবে, আমি এই জায়গায় কোনো ব্যত্যয় ঘটাতে চাই না। ঠিক আছে, তাহলে এটা আমার একটা কাজ, এটা আমি করে থাকি। এছাড়া আমরা কি করে থাকি, আমাদের যে অতিরিক্ত যদি থাকেন, অতিরিক্ত নগদ উদ্বৃত্তের ব্যয় হ্রাস। ঠিক আছে, আমাদের যদি অতিরিক্ত নগদ আমরা রেখেই ফেলি, এটা ব্যয় হ্রাস করতে হবে, মানে এটা আমাদের অতিরিক্ত হওয়া চলবে না আসলে। আর যদি অতিরিক্ত আমাদের কোনো কারণে হয়তো আমরা রাখছি, হ্যাঁ, আমাদের যে স্পেকুলেটিভ মোটিভ আমরা বলেছি, অনেক সময় স্পেকুলেটিভ মোটিভের জন্য আমরা রাখি অতিরিক্ত, কিন্তু সেটার ব্যয় হ্রাস করবো, তার মানে কি সেটা কোথাও টেম্পোরারি বিনিয়োগ, যেটা সাময়িক বিনিয়োগ যেটা, ঠিক আছে, এই বিনিয়োগটা করতে হবে। বিনিয়োগটা করে আসলে যেটা হবে, সেখান থেকে যে আয়টা আসবে, আয়টা থেকে ব্যয়টা তোমার একটু কমে যাবে। আচ্ছা, এছাড়া আমাদের আর কি আছে, আমরা বলতে পারি নগদ সংগ্রহ ও ব্যবস্থাপনা। আর একটা আমরা বলতে পারি যে অনিশ্চয়তা ও নগদ ব্যবস্থাপনা। ঠিক আছে, এই কাজগুলো আমরা করে থাকি আমাদের এই নগদের ব্যবস্থাপনার ক্ষেত্রে। তাহলে এখানে দেখো, আমরা যখন নগদ প্রবাহের সমন্বয়ের কথা বলছি, তখন আমাদের এই যে নগদের আন্তঃপ্রবাহ এবং নগদের বহিঃপ্রবাহের মধ্যে আমরা একটা সমন্বয় করতে চাই। তার মানে হলো, এখানে তোমার এই যে বিক্রয় থেকে আমি যে ক্রয়ের যে টাকাটা প্রদান
করতে পারি না পারি, কিন্তু এটার মধ্যে যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা আমি কমাতে চাই। তাহলে কমাতে চাইলে আমাদেরকে নগদ চক্র সম্পর্কে জানতে হবে, যে সাইকেলটা কত বড়, যত ছোট হবে তত আমাদের সুবিধা। এটার এই নগদের বহিঃপ্রবাহ যখন হলো আর আন্তঃপ্রবাহ যখন হবে, এই দুটোর মধ্যে গ্যাপটা আমরা যত কমাতে পারবো তত আমাদের সুবিধা। এছাড়া আমাদের ব্যয় নির্বাহ আমরা যে করব, সেটা আমরা দেখব যে আমাদের কাম্য, আমাদের এখানে অতিরিক্ত নগদের ব্যয় হ্রাস আছে, এখানে আমরা কি করব, আমরা কাম্য নগদের পরিমাণটাও শেখার চেষ্টা করব। তাহলে আজকে আমাদের এই নগদের ব্যবস্থাপনার মধ্যে আমরা যে বিষয়গুলো শিখব, সেটা হলো, আমরা একটা শিখব হলো নগদ চক্র, একটা আমরা শিখব নগদ আবর্তন, আরেকটা আমরা শিখব হলো নগদের পরিমাণ, ন্যূনতম নগদের পরিমাণ কত হওয়া উচিত। ঠিক আছে, এগুলো আমরা আজকে শেখার চেষ্টা করব। তাহলে আমাদের প্রথম এটা হলো কি, নগদ চক্র আমরা শিখতে চাই, নগদ চক্র। ঠিক আছে, নগদের চক্র আমরা শিখতে চাই। নগদের চক্রটা কি, দেখো, এই যে নগদ টাকা, এই টাকা দিয়ে মজুদ কিনেছি, বা যেটাকে আমি কাঁচামালও বলতে পারি। ঠিক আছে, কাঁচামাল কিনতে পারি, বলতে পারি। সেটা কি হলো, সেটা উৎপাদন হলো, সেটা উৎপাদন হলো, এবং উৎপাদনের পরে আমি বাকিতে বিক্রয় করলাম, বাকিতে বিক্রয় করলাম, এবং যখন আমার বাকি আদায় হলো সেটা আবার নগদে কনভার্ট হলো। তাহলে এই যে নগদের যে রূপান্তর, এটাকে আমরা নগদ চক্র বলছি। তোমাদের বইতে নগদ রূপান্তর চক্র লেখা আছে, একই কথা। হ্যাঁ, আমাদের ক্যাশ সাইকেল, ক্যাশ মানে কনভার্টেবল সাইকেল যেটা, বা রূপান্তর চক্র যদি আমরা বলি, একই কথা। তাহলে এখানে কি হচ্ছে, নগদ টাকা যখন আমি মজুদ কিনছি তখন সেটা নগদ টাকাটা মজুদে রূপান্তর হচ্ছে, সেটা যখন উৎপাদনে আমি দিয়ে দিচ্ছি তখন সেটা উৎপাদিত পণ্যের রূপান্তর হচ্ছে, যখন আমি সেটাকে বাকিতে বিক্রয় করছি তখন সেটা প্রাপ্য বিলে রূপান্তর হচ্ছে, বা অ্যাকাউন্ট রিসিভেবল বলো, নোট রিসিভেবল বলো, সেখানে রূপান্তর হচ্ছে। এবং যখন আবার অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বা দেনাদারের কাছ থেকে আমি টাকা আদায় করতে পারছি, তখন সেটা আমাদের কি হচ্ছে, নগদ টাকায় রূপান্তর হচ্ছে। এই হলো আমাদের নগদের রূপান্তর যে চক্রটা। এখন কথা হলো, আমি বলেছি যে এই চক্রটাকে আমি যত কমাতে পারবো, ছোট করতে পারবো, তত আমার জন্য সুবিধা। ঠিক আছে, আমাদের জন্য ততই সুবিধা। এখন তাহলে আমাদের জানতে হবে যে নগদের চক্রটা আমরা আসলে কিভাবে বের করি, এটা আমরা আসলে জানতে চাই। যে নগদের চক্রটা, এটা আসলে দিন, কত দিন হিসেবে আমরা বের করে থাকি, যে আমার কত দিন লাগলো নগদটাকে, যখন আমি মজুদ কিনলেই তো আর নগদ টাকা কি হচ্ছে, নগদ টাকা কনভার্ট হচ্ছে না, কিন্তু মজুদের ক্রয়ের জন্য আমরা যখন পাওনাদারকে পরিশোধ করছি তখন থেকে কিন্তু অ্যাকচুয়ালি নগদের রূপান্তর হলো। আমাদের যদি অপারেটিং সাইকেল আমরা বলি, মানে পরিচালন কার্য যদি বলি বা পরিচালন চক্র যদি বলি, তখন ওটা কিন্তু আমাদের মজুদের কাঁচামাল ক্রয় থেকেই শুরু হয়ে গেল। কিন্তু নগদের রূপান্তর যে চক্রটা, এই নগদের রূপান্তর চক্রটা কিন্তু পাওনাদারকে পরিশোধ যখন করেছে তখন থেকে শুরু হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের এইটা কত দিনে আমরা করলাম সেটা আমরা জানতে চাই। তাহলে আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, আমাদের এখানে মনে করো আমি এখানে দিন লিখছি, দিন, এখানে কার্যাবলীগুলো লিখছি যে আমরা কি কার্যগুলো করছি, আর এখানে আমি নগদের অবস্থা, মানে প্রবাহের যে অবস্থা, ইফেক্টটা আমি এখানে লিখছি। এখন আমি যখন কাঁচামাল ক্রয় করছি বা মজুদ লিখি, হ্যাঁ, কাঁচামাল আর না লিখলাম, মজুদ কথাটা লিখি। মানে আসলে আমরা কাঁচামাল কিনে তো প্রথমে মজুদই করি, তারপরে আমরা উৎপাদনে পাঠাই, সেজন্য মজুদ, আমরা মজুদ ক্রয় করলাম। ঠিক আছে, এখন এটা যদি ধারে আমি মজুদ ক্রয় করেছি, আমি মজুদটা কিভাবে ক্রয় করেছি, মজুদটা ধারে ক্রয় করেছি। দিন কত, দিন শূন্যতম দিনে, মানে যেদিন শুরু হলো, একদিন তো পার হয়নি, তাহলে শূন্যতম দিনে আমার কি হয়েছে, মজুদটা আমি ক্রয় করেছি। ক্রয়টা মনে হয় বোঝাই যাচ্ছে না, না, মজুদটা ক্রয় করলাম। যেহেতু এটা ধারে, তাহলে আমাদের নগদের কোনো পরিবর্তন হয়নি, নগদ টাকা আসেওনি, নগদের প্রবাহ হয়ওনি, বহিঃপ্রবাহ হয়নি। আচ্ছা, এখন মনে করো যে 30 দিন তোমাকে সময় দেওয়া হয়েছিল এটা নগদে পাওনা পরিশোধ করার জন্য। তাহলে তুমি পাওনা পরিশোধ করছো, পাওনা পরিশোধ তুমি করছো 30তম দিনে।
তাহলে তোমার এখানে মনে করো যে আমাদের এই মজুদ যে ক্রয় করেছি হলো 1000 টাকা। ঠিক আছে, তাহলে এখানে আমার কি হয়েছে, 1000 টাকার পণ্য 1000 টাকা চলে গেছে। আমি ব্র্যাকেট সাইন দিলাম, ব্র্যাকেট মানেই হলো এটা মাইনাস সাইন। ঠিক আছে, তাহলে আমাদের 1000 টাকা পণ্য চলে গেছে। আচ্ছা, এখন মনে করো যে আমি আরও 30 দিন পরে, মানে 60তম দিনে আরও 30 দিন পরে, ঠিক আছে, পণ্য উৎপাদন হলো এবং উৎপাদনের পরে তুমি পণ্যটা বিক্রি করেছো বাকিতে পণ্য বিক্রয় মানে পণ্য মানে হলো সেই যে মজুদ যেটা আমি উৎপাদন করেছিলাম সেটাই আমি বিক্রয় করলাম। এটা হলো 60তম দিনে, মানে কি 30 দিন পরে। মাঝখানে আমার এই পাওনা পরিশোধের পরে আমার 30 দিন সময়, বা টোটাল আমার 60 দিন সময় লেগেছে এটা পণ্যটা উৎপাদিত হয়ে ফিনিশ প্রোডাক্ট তৈরি হতে। তাহলে এখানে আমাদের নগদের কোনো চেঞ্জ নাই, কারণ এখানে যেহেতু আমি বাকিতে পণ্যটা বিক্রয় করেছি। এখন আবার মনে করো যে আমি আমার দেনাদারকে 45 দিন সময় দিয়েছি যে সে আমাকে বাকি মানে আদায়টা করার জন্য 45 সময় দিয়েছি। তাহলে এখানে কত, 105 দিন। 105তম দিনে আমার কি হলো, বাকি আদায় হয়েছে। তো মনে করো ক্রয় করেছিলাম 1000 টাকায়, বিক্রয় করেছি 1400 টাকায়। তাহলে এখানে আমি 1400 টাকা পেলাম। ঠিক আছে, 1400 টাকা আমার এসেছে। তাহলে এই হলো আমাদের ক্রয় বিক্রয়ের মধ্যে আমাদের নগদের অবস্থা আমরা দেখলাম এবং দিনগুলো দেখলাম। তাহলে এখন আসো আমরা নগদ চক্র, আমি বলেছি নগদ চক্রটা আমরা দিনে বের করতে চাই, নগদ চক্রটা। তাহলে এখন আসো আমরা নগদ চক্র বের করব। নগদ চক্র বের করার আগে আমরা পরিচালন চক্রটা আগে বলবো, কারণ পরিচালন চক্র দেখো নগদের শুরুটা কিন্তু এখান থেকে, নগদের যে চেঞ্জটা এটা কিন্তু এখান থেকে শুরু হলো, যে 1000 টাকা চলে গেছে, কিন্তু পরিচালন কাজ কিন্তু শুরু হয়ে গেছে আমাদের এখান থেকে। ঠিক আছে, তাহলে আমি একটু এই পাশে চলে আসি। আমাদের যদি পরিচালন চক্রর কথা যদি আমরা বলি, পরিচালন চক্র যেটাকে আমরা অপারেটিং সাইকেল বলি, হ্যাঁ অপারেটিং সাইকেল বলি, সেটা কত দিন দেখো, সেটা কিন্তু 105 দিন। সেটা 105 দিন। এটার মধ্যে দুটো অংশ আছে। দুটো অংশ কি কি? একটা হলো আমি এই যে মজুদ আমি কিনেছি এবং এই যে আমি বাকিতে বিক্রয় করেছি, এই সময়টা হলো মজুদের সময়। ঠিক আছে, গড় মজুদের অবস্থানকাল, এটাকে আমি বলছি গড় মজুদের অবস্থানকাল। এটাকে ইনভেন্টরি পিরিয়ডও বলে, হ্যাঁ ইনভেন্টরি পিরিয়ডও বলে। আচ্ছা, আবার আরেকটা হলো এই যে বাকি আদায়ের সময়, তাই না, আমার এই যে বাকি আদায়ের সময় এটা, তাহলে আমার বাকি আদায়ের সময় গড় সময়। তাহলে এই দুটো মিলে হলো আমার অপারেটিং সাইকেল। ঠিক আছে, এই দুটো মিলে আমাদের অপারেটিং সাইকেল। তাহলে দেখো গড় মজুদের অবস্থানকাল আমার কত, গড় মজুদের অবস্থানকাল হলো আমার 60 দিন, আর আমার বাকি আদায়ের গড় সময় হলো 45 দিন। এই দুটো মিলে আমার 105 দিন হলো অপারেটিং সাইকেল। ঠিক আছে, কিন্তু আমার নগদের শুরুটা কোথায়, নগদের শুরুটা হলো 30 দিন পরে। তাহলে তুমি এই অপারেটিং সাইকেল 105 দিন, সেখান থেকে যদি 30 দিন বাদ দাও তাহলেই কিন্তু তোমার কি আসবে, তোমার নগদ চক্র আসবে। ঠিক আছে, নগদ চক্র আসবে। তাহলে এখানে কত আসছে, 75 দিন। ঠিক আছে, এটা কোনটা হলো, এটা তখন আমরা তাহলে এটা কি চেঞ্জ করব, এটাকে তাহলে আমি একটু চেঞ্জ করে দেই। এটার নাম হলো কি, নগদ চক্র। এটার নাম হবে তখন নগদ চক্র। এটা আমরা লিখব হলো, এখানে আমরা লিখব যে গড় মজুদের অবস্থানকাল বাকি আদায়ের গড় সময় মাইনাস হবে আমার পাওনা পরিশোধের গড় সময়। ঠিক আছে, পাওনা পরিশোধের গড় সময়, এটা বাদ দেওয়া দিলে তখন আমার কিন্তু আসছে হলো কি, সেটা হলো আমার নগদ চক্র। ঠিক আছে, জিনিসটা কি ক্লিয়ার হলো? তাহলে আমাদের তাহলে ঘটনা কি, আমরা নগদ চক্র মানে বলতে পারি কি, যে পরিচালন
চক্র, সেখান থেকে আমরা বাদ দিব পাওনা পরিশোধের গড় সময়। ঠিক আছে, আমরা পরিচালন চক্র থেকে পাওনা পরিশোধের গড় সময়টা বাদ দিলে তারপরে আমরা পেয়ে যাব হলো কি আমাদের এই নগদ চক্রটা পেয়ে যাব। এবং এই যে তুমি আমরা যে লোনটা করি, আমরা যে অর্থায়নের ব্যবস্থা করি, এই অর্থায়নের ব্যবস্থা আমাকে করতে হবে কিন্তু অ্যাকচুয়ালি এই 75তম দিনের জন্য, 75টি দিনের জন্য আমাকে অর্থায়নের ব্যবস্থা করতে হবে। আমি কিন্তু 105 দিনের জন্য অর্থায়নের ব্যবস্থা করছি না, ঠিক আছে, কারণ আমাকে নগদের ব্যবস্থাটা করতে হচ্ছে শুধুমাত্র 75 দিনের জন্য, কারণ আমি 75 দিন পরে আমার যে বাকি আদায় হবে সেখান থেকে আমি পাওনা পরিশোধ করতে হবে। আমার 105 মানে যত দিন বড় হবে তত কিন্তু তোমার ব্যয়টা বেড়ে যাবে। তাহলে এই চক্রকে আমি যত ছোট করতে পারবো তত হলো আমার ব্যবস্থাপনা। তাহলে তুমি যদি চক্রকে ব্যবস্থাপনা করতে চাও তোমাকে তাহলে কি করতে হবে, তোমাকে পরিচালন চক্রটাকে ব্যবস্থাপনা করতে হবে। পরিচালন চক্রের মধ্যে কি আছে, এই মজুদের অবস্থানকাল, গড় মজুদের অবস্থানকাল, এই যে গড় মজুদের অবস্থানকাল। তাহলে এই মজুদের অবস্থানকালকে তুমি যত ছোট করতে পারবে তত তোমার চক্র ছোট হয়ে আসবে। তাছাড়া বাকি আদায়ের যে গড় সময়, এই সময়টাকে তুমি যত ছোট করতে পারবে তত তোমার চক্র ছোট হয়ে আসবে। আর আরেকটা শেষ কথা হলো যে পাওনা পরিশোধের গড় সময় যত বাড়াতে পারবো তত সুবিধা। তবে হ্যাঁ, এটা বাড়াতে হবে, এটা আবার মানে আননোটিস, ঠিক আছে একটু একদিন 2 দিন 3 দিন দেরি করি যে পাওনা পরিশোধ করতে, তাহলে হবে না, তাহলে তুমি তো ডিফল্টার হয়ে যাবে। তখন তোমার যে ক্রেডিট রেটিং যেটা থাকে ব্যাংকে, সেখানে কিন্তু ক্রেডিট ওয়ার্দিনেস যে কোম্পানির মধ্যে তুমি থাকবে না। তাহলে আমাদের এই চক্র দেখাতে যে আমরা কি করব, যে আমরা এই গড় মজুদের অবস্থানকালটাকে কন্ট্রোল করার চেষ্টা করব, আমরা বাকি আদায়ের গড় সময়টাকে কন্ট্রোল করার চেষ্টা করব, এবং তার সাথে সাথে অবশ্যই আমরা আমাদের পাওনাদারদের সাথে কথা বলে আমরা চেষ্টা করব যে এই সময়টা যত বাড়ানো যায়, মানে যত মাইনাস যত বেশি করব ততই তো আমার দিনটা কমে আসবে, তাই না? তাহলে এটা হলো আমাদের নগদ চক্র। আসলে একটা টাইম টেবিল দিয়ে আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, একটা সময় রেখা দিয়ে, এই যে সময় রেখাতে আমি এই জায়গায় কি করেছি, এখানে আমি মজুদ ক্রয় করেছি। তাহলে যখন আমি মজুদটা ক্রয় করেছি তখন কিন্তু আমার নগদের কি হয়নি, নগদের বহিঃপ্রবাহ ঘটেনি। 30 দিন পর আমরা কি করলাম, নগদ পরিশোধ করলাম। তাহলে এখানে আমার নগদ টাকাটা চলে গেছে, নগদ পরিশোধ মানে পাওনা পরিশোধ করেছি, ঠিক আছে। তাহলে 30 দিন পরে এখান থেকে আমার অপারেটিং সাইকেল শুরু, কিন্তু নগদ চক্র শুরু কিন্তু আমার এখান থেকে, এই যে আমি নগদ পরিশোধ করেছি। আচ্ছা, এখন আবার 30 দিন পরে যে আমি কি করছি, 30 দিন পরে আমাকে আমরা বিক্রি করলাম। তাহলে এই যে বিক্রি করলাম, আমরা বাকিতে বিক্রয় করেছি, তাহলে এই যে বিক্রয় করেছি সেই সময় আমার নগদ এখানে 30 দিন, হ্যাঁ 30 দিন পরে আমি নগদটা বিক্রয় করলাম, এটা বিক্রি করেছি এই আমার যে পণ্যটা মজুদটা। এবং তারপরে কি হয়েছে, 45 দিন পরে যদি এটা হয় মোটামুটি এরকম একটা রেখা, এখানে এসে আমি কি করলাম, নগদের আমার কি হয়েছে, আদায় হলো, ঠিক আছে, নগদ আদায়। এই হলো আমার সময়ের স্প্যানের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এই ঘটনাগুলো ঘটছে। এখন দেখো আমরা যদি এটাকে করি, এখানে আমার যে এই যে জায়গার সময়টা মানে 30 দিন প্লাস 30 দিন, এটাকে আমি একটু ইংলিশে লিখি, সময়টা একটু কম লাগবে, ইনভেন্টরি পিরিয়ড বলি, মানে মজুদের গড় অবস্থান কাল, ঠিক আছে, মজুদের গড় অবস্থান কাল 60 দিন। আমি মজুদ যেদিন ক্রয় করেছি এবং মজুদ যখন বিক্রি করেছি এটা হলো আমার ইনভেন্টরি পিরিয়ড। আর আমাদের এখানে এতটুকু হলো, এটাকে আমরা বলবো কি, নগদের পরিশোধ, এটাকে আমরা বলবো অ্যাকাউন্টস পেয়েবল পিরিয়ড, বা যেটাকে আমরা বলি যে নগদ পরিশোধে পাওনা পরিশোধের গড় সময়, ঠিক আছে, অ্যাকাউন্টস পেয়েবল পিরিয়ড। আচ্ছা, আর এই যে সময়টাকে, আচ্ছা আর এখানে কি,
এটা এই জায়গাটা কি, এই জায়গাটা হলো আমাদের এতটুকু না, এখানে আছে এতটুকু সময় এই পর্যন্ত। তাহলে এটাকে আমরা কি বলবো, এটা আমাদের হলো অ্যাকাউন্টস রিসিভেবল পিরিয়ড বা গড় আদায়ের গড় সময়। হ্যাঁ, বাকি আদায়ের গড় সময়। তাহলে আমরা এই ইনভেন্টরি পিরিয়ড আর অ্যাকাউন্টস রিসিভেবল পিরিয়ড, মজুদের গড় সময়, গড় অবস্থানকাল, আর দেনাদারের কাছ থেকে যে আমি বাকিটা আদায় করলাম এটার সময়, এই দুটো সময় মিলে আমার কি অপারেটিং সাইকেল। তাহলে এই পুরো সময়টা মিলে হলো আমার এই যে এখান থেকে এই পর্যন্ত, এটাকে আমি বলি অপারেটিং সাইকেল না। এই সময়টাকে আমরা এই টাইম স্প্যানটাকে, মানে এই পুরো 30 দিন 60 দিন, এই সময়টাকে আমরা বলছি কি অপারেটিং সাইকেল। ঠিক আছে, পরিচালন। আর এই যে এতটুকু, এই যে নগদ পরিশোধ এবং নগদ আদায়, এই সময়টা হলো আমাদের নগদ চক্র। নগদ চক্র বলো আর নগদ রূপান্তর চক্র বলো, একই কথা। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের টাইমলাইনের দিয়ে যদি কেউ বোঝাতে চাও, তাহলে এটা হলো আমাদের নগদের চক্র। এবং নগদ চক্রের সাথে পরিচালন চক্রের যে সম্পর্কটা, এটা আমরা দেখলাম। এই যে পরিচালন চক্র পুরোটুকু, সেখান থেকে শুধু তুমি যদি অ্যাকাউন্টস পেয়েবল, এই যে এতটুকু অ্যাকাউন্টস পেয়েবলের পিরিয়ডটা, মানে পাওনা পরিশোধের গড় সময়টা বাদ দিয়ে দাও, তাহলেই কিন্তু তোমার নগদ চক্র চলে আসছে। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের টাইমলাইন। আচ্ছা, আমাদের ক্লাসের সময় বোধহয় শেষ নাকি শেষের দিকে শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর নগদ আবর্তনে আমরা যাব না। আমি যেটা করব নেক্সট ক্লাসে, তোমাদের এই আমাদের যে নগদ চক্র, এটার মধ্যে যেই বিষয়গুলো আমি ব্যবহার করেছি, যেমন ইনভেন্টরি পিরিয়ড মানে নগদের মজুদের গড় অবস্থানকাল, এবং অ্যাকাউন্ট রিসিভেবল পিরিয়ড বা যেটাকে আমরা বলছি যে বাকি আদায়ের গড় সময়, বা অ্যাকাউন্টস পেয়েবল পিরিয়ড যেটা আমাদের পাওনা পরিশোধের গড় সময়, এগুলো কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে শিখব। আর তার সাথে সাথে আমাদের নগদের যে চক্র সেটা শিখব, এবং ন্যূনতম নগদের পরিমাণ আমরা কতটুকু রাখতে পারি সেটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে শিখে নেব। তার সাথে সাথে অঙ্ক তো আছে। ঠিক আছে, সবাই কিন্তু নেক্সট ক্লাসেও এরকমভাবে খাতা কলম পেন্সিল এবং তার সাথে সাথে একটা ক্যালকুলেটর নিয়ে বসবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ বলছি, সবাই ভালো থেকো, আমার জন্য অনেক দোয়া করো।